বেনিফিশিয়ারি কেউ হয়েছে কিনা এটা বলা বড় কঠিন, কারণ হাদি হত্যার পরেই তো অল্প কিছুদিন পরে ওই দিনই তো তফসিলটা ঘোষণা হলো নির্বাচনের। আর রাজনৈতিক মানে আপনার সুবিধা প্রাপ্তির ব্যাপারটা তো নির্ভর করে নির্বাচনের উপর। হাদিকে নির্বাচনে খুব একটা ব্যবহার কেউ করে খুব বেশি কিছু সুবিধা পেয়েছে এটা আমার কাছে এখন মনে হয় না। এই কারণে হাদিকে কে ব্যবহার করবে? জামাত হাদিকে ব্যবহার করবে। হাদি তো জামাতের বিরুদ্ধে অনেক কথা বলছে। হাদিকে এনসিপিও ব্যবহার করতে পারবে না, কারণ হাদি এনসিপি নিয়ে অনেক কথা বলছে। তো হাদিকে ব্যবহার করে কেউ সুবিধা পাইছে এটা আমার কাছে এখনো মনে হয় না। হাদি একটা বিকল্প চিন্তা নিয়ে আসছিল, কিন্তু এই চিন্তা নিয়ে অনেকের আপত্তি থাকতে পারে, বিতর্কও থাকতে পারে, বাট হাদি যা উনি যেটা ভাবতেন উনি সেই ধরনের চিন্তার কথাই প্রকাশ্যে এবং স্পষ্ট ভাষায় বলতেন। এবং হাদির মৃত্যুর পর যারা মানে আহাজারি করেছে তাদের বিরুদ্ধে হাদি কিন্তু বলেছে, এবং তাতে কিন্তু আমি আহাজারিকে কোনো ভুল দেখছি না। কারণ হাদি আমার বিরুদ্ধে ধরুন বললো, কারণ হাদির মৃত্যু থেকে আমি দুঃখ পাবো না? আমি দুঃখ পাবো। তো ওরকম সবাই দুঃখ প্রকাশ করেছে, তো সেই দুঃখগুলি জেনুইন, আমি অস্বীকার করি না। কিন্তু হাদিকে কেউ ব্যবহার করে পুঁজি করে খুব একটা রাজনৈতিক ফায়দা লাভ করছে অথবা করার চেষ্টা করছে এটা আমি পার্সোনালি মনে করি না। হাদির মৃত্যুটা নিয়ে আমার ধারণা যেটা, এটা নিয়ে একটা রাজনৈতিক সংকট তৈরির একটা প্রচেষ্টা ছিল। এই মৃত্যুটাকে মানে যারা মারছে এটা তো এমনি এমনি মারেনি। হাদি কিন্তু একজন লোককে মারতে হবে হাদিকে মেরে দিলাম, বিষয়টা কিন্তু সেরকম না। আমার কাছে মনে হয়েছে হাদির মৃত্যুটা আসলে পরিকল্পিত, এবং পরিকল্পনা করে হাদিকেই মারা হয়েছে। তারা হাদিকেই মারতে চেয়েছিল। হয় যে শরীফ ওসমান হাদি আপনি বলছেন তারা এনসিপির বিরুদ্ধে কথা বলেছে, জামাতের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু যখন হাদি হত্যার বিচার চায় বা হাদিকে যখন যারা ওন করছে তারা কি সমানভাবে আসলে শরীফ ওসমান হাদিকে ওন করে বলে আপনার মনে হয়? হাদিকে ওন করা মানে কি? হাদির কিছু কিছু শব্দকে ওন করা, হাদির কিছু কিছু কথাকে ওন করা। ধরেন আমি 10টা কথা বললাম, 10টা কথার মধ্যে আপনার পছন্দ হলো 8টা, আতিক মুজাহিদের পছন্দ হলো 2টা, ধরা যাক, আরেকজনের পছন্দ হলো 3টা। কারণ আতিক মুজাহিদ যদি ওই 2টা কথা বলে, বাসুদকে বলতো এই 2টা কথা ভালো বলছে, তাহলে সে কি আমাকে অন করলো? সে কিন্তু আমাকে কিন্তু সম্পূর্ণভাবে কেউ অন করলো না। আমার 2টা কথাকে আতিক মুজাহিদ অন করলো, আপনি আমার 4টা কথাকে অন করলেন। তো হাদিকে অন করার ব্যাপারটা কিন্তু এইভাবেই হয়েছে, যে যে যার যার মতো তার পক্ষে যেটুকু যায় তারা সেটুকু বলেছে। কারণ হাদির মৃত্যুটা এমন ছিল যে হাদি এককভাবে কারো প্রতিপক্ষ ছিল না, কিন্তু হাদি সবারই সমালোচনা করত, আবার সবারই প্রশংসা করত। একটা ঘটনার মানে থেকে তার উৎপত্তি। তো সেক্ষেত্রে হাদি না, এটা তো আপনি যেটা বলছেন এটা তো ভেরি ইন্টারেস্টিং। হান্নান মাসুদ পরবর্তীতে সাথে সাথেই কি করেছে, সে হলো যে ওই যে ভাইয়ের কথা বলেছে তাকে কল করে তার রেকর্ড সব ছেড়ে দিয়েছে, যে সে বলছে যে রাশেদ আমাকে তার নিজের স্বার্থে আমাকে বলছে একটু বলো পলিটিক্যাল কারণে। এটা তো ভেরি ক্লিয়ার। তার আপনার মনে হয় তার রেকর্ডটা শোনেন নাই, পরবর্তীতে সে এক্সপ্লেন সহকারে দিয়েছে। এটা একটা কমপ্লিটলি একটা মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। এবং আমি আসলে চাই না যে আমাদের নব্য বিএনপি নেতা যিনি হায়ারে খেলেন, রেসপেক্টের সাথে বলতেছি যে এইভাবে পলিটিক্স করা উচিত না। কারো একজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে করে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে মনে হচ্ছে তাকে একটা এজেন্ডা দেওয়া হয়েছে যে আপনি স্পেসিফিক্যালি অমুক ব্যক্তিকে ধরবেন অথবা অমুক দলের বিরুদ্ধে সারাদিন বলবেন এবং ন্যারেটিভ তৈরি করবেন। এটা যখন ওই আপনার হান্নান মাসুদ যখন ওই ব্যক্তিকে ডিরেক্ট কল দিয়ে রেকর্ডটা ফাঁস করে দিয়েছে, তখন আসলে জাতি জেনে গিয়েছে যে এইভাবে আরও অনেক লোকের ব্যাপারে করা হবে আস্তে আস্তে গ্রাজুয়ালি। বিষয়টা কোনো ধরনের এরকম না 3 কোটি টাকা নিয়েছে বা এয়ারপোর্টে পার করে দিয়েছে, এটা একদমই আজব এক কাহিনী। এটা তো ইন্টেলিজেন্সকে বলতে পারে কে গেছে কখন গেছে। এটা রাশেদ খানকে শুধু জানে, আর যে ব্যক্তি জানলো একটা অভিযোগ করলো এবং সেই ব্যক্তি আবার বিপরীত কথা বললো এবং সে 19 সাল থেকে তার সাথে আছে। তো এটা একটা আসলে আলটিমেটলি এটা মানে কি বলবো, ওনাকে বললো হান্নান মাসুদ তো বলছে, সে রেকর্ডটা যদি শোনেন, সে বলতেছে যে ভাই আপনি তার প্রতি জুলুম করলেন বলে। হান্নান মাসুদ এটা মনে কিছু নিও না, রাজনীতিতে এগুলো হয়। তার মানে কি রাজনীতিতে এইগুলো তাকে এইরকম বলতেই পারে, অভিযোগ দিতেই পারে, এটাকে অন্যভাবে নিও না আর কি, ঠিক আছে? তো এই বিষয়টাকে কমপ্লিটলি একটা সেটেল ইস্যু। আমার কাছে মনে হয় এটা ওই হান্নান মাসুদের অভিযোগ, এটা একটা ফলস অভিযোগ তাকে দেওয়া হয়েছে। যদি আসলে এভাবে সামনে আসে সেটা একটা গুরুতর অভিযোগ, অভিযোগ তিনি আসলে করতে পারেন কিনা আমার মনে হয় যে আমরা একটু রাশেদের সম্ভব রাশেদের কথাও আমরা শুনবো। তবে তার আগে মাসুদ কামাল আপনার মন্তব্য শুনতে চাইছি যে যেটা আতিক মুজাহিদ বললেন যে রাশেদ খানকে বলা হয়েছে এর বিরুদ্ধে বলার জন্য এবং তাই তিনি এরকম অভিযোগ আনলেন। আপনার কাছে কি মনে হয়? আপনার মন্তব্যটি শুনতে চাইছি। আমি না গত কয়েকদিন ধরে রাশেদ খানের বিভিন্ন কমেন্ট বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি বিভিন্ন বিষয়ে।
আমার ওনার কমেন্টগুলি দেখে আমার মনে পড়ে গেল একবার, যে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের একজন তথ্যমন্ত্রী ছিল হাসানুল হক ইনু। এই ভদ্রলোক মানে তখন তথ্যমন্ত্রী হওয়ার পরে উনি কোনো জায়গায় বক্তৃতা দিতে দাঁড়াই প্রথমেই তার একটাই কাজ ছিল যে জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারেক রহমান, এই তিনজনের অবধারিতভাবে সমালোচনা করা এবং যা তা বলা। মানে আওয়ামী লীগ যে কাজটা নিজেরা করতো না, করতে হয়তো লজ্জা পাইতো, দ্বিধা পাইতো, করতে যায় না, সেই কাজটা তারা এই হাসানুল হক ইনুকে দিয়ে করাইতো। উনি মানে বক্তৃতার দ্বারাই সেই কাজটা করতো। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে রাশেদ খান উনি কি বিএনপির ইনু কিনা, কারণ উনি ইদানিং নতুনভাবে বিএনপিতে জয়েন করছেন, জয়েন করে নির্বাচনে থার্ড হয়েছেন, সেকেন্ড হইতে পারেন নাই। তো থার্ড হওয়ার পর ওনার মনে হয়েছে যে আমি যে বিএনপিতে আসছি, বিএনপির মূল ধারায় কি আমাকে তারা নেবে, অথবা আমি কি বিএনপির নেতা হইতে পারবো? এমন এক দল রে ভাই, এই গণ অধিকার পরিষদ, মানে আমি এরকম দল আমি আর মানে কখনো দেখি নাই। দলের যিনি সভাপতি উনি বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, যিনি সাধারণ সম্পাদক তিনি বিএনপিতে জয়েন করছেন, এই পোস্টগুলি তারা কিন্তু পূরণও করে না। ওইটা অমনি দল অমনি মানে এটা যে মানে সাধারণ সম্পাদকে চলে গেছে, কারণ আবার কাউকে যে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবে সে তো নাই রে ভাই, তাও কাউকে দেয় না। মুখপাত্র একজন আছেন, উনিও দেখি ফারুক হাসান, উনি এই কি বলতেছেন যে যেহেতু আপনার হাদির ভাই, উনি যেহেতু শরীফ ওমর হাদি, উনি যেহেতু সরকারের একটা চাকরি নিছেন, অতএব উনি বেনিফিশিয়ারি, উনি হাদি হত্যার সঙ্গে জড়িত, এটা বলতেছেন এই ফারুক হাসান। মানে মোটামুটি মাথা আওলা আর কি। তো এদের কথা নিয়ে আমার মনে হয় খুব বেশি একটা গুরুত্ব যত আপনি কম দিবেন ততই ভালো। আর হান্নান মাসুদ সম্পর্কে ডক্টর আতিক মুজাহিদ তো একটা ব্যাখ্যা দিলেন, আমি ওই ব্যাখ্যাটা অবশ্যই নিজে শুনি নাই। উনি যে ব্যাখ্যা দিলেন সেই ব্যাখ্যা যদি মানে অডিও যদি ওপেন হয়ে থাকে তাহলে আমার মনে হয় ওখান থেকে ব্যাখ্যাটা নেওয়া যেতে পারে। আমার খুব ভালো হতো যদি আমরা রাশেদ খানকে শুনতে পেতাম। আমি তো টিমকে রিকোয়েস্ট করি রাশেদকে যদি কানেক্ট করা যায় তাহলে আমরা তো রাশেদের কাছ থেকে শুনতে চাই যে রাশেদ এরকম একটি বললেন যেটা ভিত্তিহীন তথ্য এইভাবে কেন আসলে তিনি বললেন, এটা সম্ভাবনা আমরা শুনতে চাইবো রাশেদের কাছ থেকে। বাট এর আগে আমি একটু একটা ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন নিয়ে যা হচ্ছে। আপনি জানেন যে এখন সচেতন গ্রাহক ফোরামে ব্যানারে আন্দোলন চলছে। এই বিষয় নিয়ে অনেকে বলছেন যে যেমন জামাতের পক্ষ থেকে আগে বলা হয়েছিল ইসলামী ব্যাংকের সাথে তাদের কোনো রকম সম্পর্ক নেই, তাহলে আবার জামাতের দিক থেকে আমরা ইসলামী ব্যাংকের এই চেয়ারম্যান নিয়োগের পর বিভিন্ন মন্তব্য শুনেছি, যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে জামাত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে তাদের কেন আসলে তারা এতটা উদ্বিগ্ন হয়ে পড়ছেন। আবার সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলনটা হচ্ছে সেটা অনেকে বলেন যে সচেতন গ্রাহক ফোরামের আড়ালে আসলে জামাতের নেতাকর্মী আছেন। আমি আতিক মুজাহিদ আপনার মন্তব্য শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি কোনো দল বিপক্ষে বলতে চাই না। আপনি 5ই আগস্টের পরে যখন সবাই গণভবনে যাচ্ছে তখন আমাদের বিএনপির কিছু ভাইরা তখন ব্যাংক দখলের দিকে যাচ্ছে। ওনারা ওনাদের নিজস্ব ব্যাংকগুলো, যেগুলো হয়তো নামও আসে না, আমি নাম বলতে চাই না, বিভিন্ন ব্যাংকের যারা প্রধান আছেন মালিকানায় নিছেন, মালিকানা চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেগুলো আপনারাও দেখতে পারেন যে তাদের ব্যাংকগুলো, ওই ব্যাংকগুলোর এমডিগুলো চেঞ্জ করে দিয়ে একটা জামাত ইসলামের এমপি অথবা এনসিবির একটা লোক যখন একটা এমডি বানাই দেওয়া উচিত, তাহলে আমরা রিয়াকশনটা বুঝতে পারবো কি অবস্থা। 2 নম্বর কেস হইলো ইসলামিক ব্যাংকটা শুধু কোনো দলের একটা ব্যাংক না, এটা একটা মেইনলি যদি আপনার এটার প্রতিষ্ঠাকালীন দেখেন আইডিবির মূলত শেয়ারটা ছিল বেশি, 1985 সালেই মূলত ওয়াইসি পরবর্তীতে ইসলামিক আইডিবি ব্যাংকগুলো কি সবার আগে আইডিবি হয় যেন একটা ইসলামিক ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড তৈরি হয়। তার পার্সপেক্টিভ থেকে ওখানকার বাইরের শেয়ারই ছিল বেশি, লোকাল শেয়ার ছিল 8 থেকে 10%। তো যেহেতু ইসলামিক ওরিয়েন্টেড ওই সময় আপনি জানেন যে বাদশাহ ফয়সালের পরবর্তীতে ইসলামিক যেগুলো মুভমেন্ট সব দেশে রাইজ করে, পেট্রো ডলার বলে তারা বিশেষ করে ফাইন্যান্স করেছে ইসলামিক গ্রুপগুলো ওই সময় রাইজিং দেখবেন যে 80s বেশি হয়েছে। তো জামাত ইসলামের লোকজন ওই সময় যারা ছিল, বিশেষ করে মীর কাসেম আলী সাহেব, উনি একটু ভালো বিজনেস বুঝতো, উনি ওনাদেরকে হায়ার করে এসে বাংলাদেশে একটা ব্যাংক এস্টাবলিশ করেছে, বা ব্যাংকটাকে ওনাদের হয়তো লোকজন দিয়ে হয়েছে। ব্যাংক তো কোনো দলের মালিকানায় হয় না, যেটা হয় আপনার অনুসারীরা বেশি হয়তো এই দলের মধ্যে আছে বা এই ব্যাংকের মধ্যে আছে। সুতরাং এই জন্য একটা পার্সপেক্টিভ হয়েছে যে এটা হচ্ছে জামাত ইসলাম সমর্থিত একটা ব্যাংক বা জামাতের লোকজন এখানে বেশি কাজ করেন। তো 40,000 45,000 লোক বা 35,000 লোক কাজ করলে তাদের দলের লোকজন এনগেজ থাকলে তাদের যে নেতাকর্মী এখানে থাকে আলটিমেটলি তাদের একটা ইনফ্লুয়েন্স থাকবেই। ইস্যুটা ওটা না, ইস্যুটা হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকটা ওয়ার্ল্ড খ্যাত ছিল সারা বাংলাদেশে, এটা এক সময় পুরো পৃথিবী ওয়ার্ল্ডের ভালো একটা স্ট্যান্ডার্ড ছিল, সেই ব্যাংকটাকে এমন একটা ব্যক্তিকে আপনি দিলেন যে ব্যক্তিটা
জুলাই আগস্টের আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকে বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশের ব্যাংকে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, সেটার বিভিন্ন কারণে তাকে সরানো হলো। সেই ব্যক্তিটাকেই কেন এনে দিতে হবে? আমার কথাটা কোশ্চেন এটা। আর সরকার চাইলে যে কোনো জায়গায় ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য, ব্যাংক ঠিক রাখার জন্য দিতে পারে, কিন্তু এমন একটা ব্যক্তিকে দিলেন যে ব্যক্তিটা এস আলমের সাথে সামহাও অনেকে বলতেছে, অভিযোগ দিচ্ছে জড়িত আছে, এবং যে এস আলম বাংলাদেশের 6 থেকে 7টা ব্যাংকে ধ্বংস করে দিয়ে গেছে আমরা জানি। তাহলে আপনি এমন একটা করাপ্টেড, যে বাংলাদেশের মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন জায়গা থেকে রেমিটেন্সের আয়ের দিক দিয়ে যে ব্যাংকটা স্বচ্ছতা বেশি আছে সেটা ইসলামী ব্যাংক, এবং আমার নিজের অ্যাকাউন্ট আছে। তো সে জায়গা থেকে এটা তো ব্যাংক দখল করার ইস্যু না বা কিছু না। ব্যাংকের আপনি ধরতে পারেন যে নিয়মতান্ত্রিকতার ক্ষেত্রে সরকার ধরতে পারে স্বচ্ছতা আছে কিনা, অ্যাকাউন্টেন্সি থেকে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, কিন্তু আপনি পুরো ম্যানেজমেন্টকে এমন লোককে দিলেন যে লোকটা বিতর্কিত। এবং দেখলাম যে আমরা তার ওয়াইফ হচ্ছে ঋণ খেলাফি। তাহলে ঋণ খেলাফিও জায়েজ। আসলে আসলে কি করতে চান? আপনার কি রিএস্টাবলিশ করতে চান এস আলমকে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। জামাতের ব্যাংক না বিএনপির ব্যাংক, এটা ইস্যু না। এটা বিএনপির লোকও থাকতে পারে, বিএনপির লোকের অ্যাকাউন্ট আছে না? সুতরাং নানা রকম অ্যাকাউন্ট হোল্ডার আছে। হ্যাঁ, জামাত ইসলামের ইন্টারেস্ট যেটা হলো, তাদের অনেক নেতা কর্মী তাদের জব পাওয়ার ক্ষেত্রে হয়তো এখানে তারা ছিল, এই কারণে তাদের যেহেতু অলরেডি এস আলম আসার সময় অনেকটা চাকরি খেয়ে দিয়েছিল, হয়তো এখন হয়তো অনেকে ইন করেছে, তাদের চাকরিটা আবার ফিরে পেয়েছে। এইটা তাদের হচ্ছে পার্সোনাল চাকরিজীবী যে কেউ হতে পারে, কিন্তু ব্যাংকের মালিক তার চাকরিজীবী এক জিনিস না। শেয়ার হোল্ডাররাই মূলত যারা মেইন মালিক তারাই হয়ে থাকে। তা আমার মোদ্দা কোয়েশ্চেন হচ্ছে, এমন কেন বিতর্কিত ব্যক্তিকে এখানে দেওয়া হলো, যেটা এটা এই সময়ের পরবর্তীতে সেই অভিযোগের প্রেক্ষিতে আমি একটু শুনি যে মাসুদ কামাল কি বলছেন। আপনার এস আলমের সাথে যোগাযোগ আছে কথাটা বলছেন, আপনার এর আগেও এস আলমের কি ফিরিয়ে আনা হচ্ছে এই ধরনের আলাপ শুনেছিলাম, কিন্তু আমরা দেখলাম এস আলমের সম্পত্তি জব্দ করা হচ্ছে এবং এস আলম তার নাগরিকত্ব ফিরিয়ে দিচ্ছেন। আবারও এ ধরনের মানে আলোচনা, আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু যে ঘটনাগুলো পরবর্তীতে ঘটেছে সেটা সাপোর্ট করে না। তো সেই জায়গা থেকে আমি জানি না যে আপনারা বলছেন যে চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা তার সাথে সালমের যোগাযোগ আছে, এটা বলছেন, আসলে কতটুকু এটা আমি জানি না, যেটা পেছনে সত্যতা আছে এবং এই কারণেই কি শুধু আসলে করা উচিত কিনা। মাসুদ কামাল, আপনার কাছে কি মনে হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যে আন্দোলন হচ্ছে, এইভাবে আন্দোলন করে আতিক মুজাহিদ যে অভিযোগগুলো তুললেন, সেই অভিযোগগুলোকে অন্যভাবে তোলা যেত কিনা? এভাবে আন্দোলন করে অনেকে বলছেন যে এটা আসলে একটি পলিটিক্যাল পার্টির দ্বারা আসলে তারা ইনফ্লুয়েসড হয়ে, এমনকি এখানে গ্রাহক ফোরামে আসলে জামাতের নেতাকর্মী, সচেতন গ্রাহক ফোরামের যে আন্দোলন, সেখানে জামাতের নেতাকর্মী অংশগ্রহণ করছে, এই অভিযোগটা আছে। আপনি কিভাবে দেখেন, কি মনে করেন যে কিভাবে আসলে এই সব? দেখেন, এখানে আমি একটা কথা বলি, যাকে চেয়ারম্যান করা হয়েছে এখন, মিস্টার খুরশিদ আলম, উনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন কিনা? উত্তর হলো হ্যাঁ ছিলেন। কোন আমলে ছিলেন? হাসিনা আমলে ছিলেন। হাসিনা আমলে কি বাংলাদেশ ব্যাংক খুব ভালো চলছে? চলে নাই। ওই সময় ওনার কি ভূমিকা ছিল? বিপ্লবী কোনো ভূমিকা ছিল না? বিপ্লবী ভূমিকা ছিল না। তাহলে বাংলাদেশের মধ্যে 20 কোটি মানুষের ভাই, আপনি আর লোক পাইলেন না, এই লোকটাকে এনে বসাইতে হইলো। আর কেউ নাই, আর কোনো ব্যাংকার নাই এই দেশে। এখন আপনি বলবেন যে আন্দোলন করা ঠিক হচ্ছে কিনা, আমি বলবো আন্দোলন করা খুবই ঠিক হচ্ছে। কারণ আমি আন্দোলন করব না। আমি করবো না কেন? ওই ব্যাংকে তো আমার টাকা নাই। আমি তো এটা পেইনটা আমি বুঝি না। যার টাকা আছে সে তার পেইনটা বুঝে। সে যদি মনে করে, যেমন ব্যাংক চলে বিশ্বাসের উপর, সে যদি মনে করে যে এই লোক থাকলে পরে আমার টাকাটা নিরাপদ থাকবে না, যদি সে মনে করে, তাহলে মনে করাকে আপনি থামাবেন কি দিয়া? এবং তারা যে যুক্তিগুলি, ব্যাংকের যদি কোনো ব্যাংক মনে করে যে, ব্যাংকের সাধারণ গ্রাহকরা মনে করে যে আমার এই লোকের জন্য আমার ব্যাংক, আমার টাকা নিরাপদ থাকবে না, তো সেটাকে আপনি অনার করবেন না কেন? উনাকে যে আনতে হবে, উনার পক্ষে কে দাঁড়াইছে? কে বলছে যে উনি না আসলে পরে ইসলামী ব্যাংক ধ্বংস হয়ে যাবে? কে বলছে? লোকটা কে? তার তো ভাই চেহারা দেখি না। বাংলাদেশ ব্যাংক মনে করছে তো কি হয়েছে? মানুষের যখন টাকা চলে যাবে, তখন বাংলাদেশ ব্যাংক মানুষকে টাকা দেবে? 5টা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 5টা ব্যাংকে তারা একত্র করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক করছে। এই যে ই ব্যাংক কি বলে, এক্সিম ব্যাংক কি পদ্মা ব্যাংক না কি করছে, এই টাকা দিচ্ছে। 75 লাখ গ্রাহকের টাকা এখানে আটকে আছে। 75 লাখ রে ভাই, একটা দুইটা না। বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে, এদের টাকাগুলো বাংলাদেশ ব্যাংক দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের সেই তো ক্ষমতাই নাই। যে কেন্দ্রীয় ব্যাংকের এই ক্ষমতা নাই, যে তার নিয়ন্ত্রিত ব্যাংকগুলির উপর মানুষের যে টাকা রাখছে সে টাকা তারা ফেরত পাচ্ছে না, নিয়মিত ওটা মুনাফা পাচ্ছে না, যেটা সে দিতে না পারে, তারা আছে গেলে আওলার 11 তালে। মানুষ যদি সন্দেহ করে
যে এস আলমকে আমি কিন্তু বলছি না আসছে, মানুষ যদি সন্দেহ করে, ওখানে আমানতকারীরা যদি সন্দেহ করে, তাহলে সেটাকে আপনি গুরুত্ব দিবেন না কেন? একটা সিম্পল কথা বলেন তো আপনি, ধরেন এই বাংলাদেশ ব্যাংক মানলো না, তারা খুরশিদ আলমকে রাখলো পরে এই যে লোকগুলি রাস্তায় আছে, এই লোকগুলো যদি যার যার টাকা আমানত উঠায় নেয়, তাহলে এটা কি ব্যাংকের জন্য লাভজনক হবে? ব্যাংক ফল করবে, হবে লাভজনক? তো এই ব্যাংকের স্বার্থটা কে বেশি বুঝবে? আমানতকারীরা বুঝবে। আপনার আমানতকারীদের এই সেন্টিমেন্টকে অনার করবেন না কেন? এটা গোয়ার তুমি জায়গা না ভাই। আপনার মুস্তাকুর রহমান নামে এক ব্যবসায়ীকে, এক গার্মেন্ট ব্যবসায়ী, যে নাকি কিছুদিন আগেও ছিল ঋণ খেলাপি, তারা এনে বানাইছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আবার সেই গভর্নর এটা নিয়ে তার পিয়ারের লোক খুরশিদ আলমকে বানাইছেন চেয়ারম্যান। এভাবে সমাধান হবে কিনা? সচেতন গ্রাহক ফোরামে ব্যানারে আন্দোলন করে আসলে কোনো ব্যক্তি নিয়োগ নিয়ে এরকম আন্দোলন, তাহলে তো যে কোনো জায়গায় যে কোনো ভাবে এরকম আন্দোলন করে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়া যায়। হবে না। আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ বলি। আপনি মনে করেন এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, বাসে উঠছেন, বাসের যাত্রী হলো 42 জন। এই 42 যাত্রী যদি বলে যে ড্রাইভার ভালো না, তাহলে আপনি কি করবেন? আমরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের জন্য সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন, সেটা নিয়ে কথা বলছিলাম। মাসুদ কামাল বললেন যে গ্রাহকরা যদি আস্থা রাখতে না পারে তাহলে সেটা হতেই পারে, কিন্তু যে অভিযোগটা আছে সেটা হচ্ছে আসলে সচেতন গ্রাহক ফোরামের নেপথ্যে এক ধরনের রাজনীতি আছে, যে রাজনৈতিক দল তাদেরকে দিয়ে এটা করাচ্ছে, সেই অভিযোগটা আছে। আপনাদের দুজনেরই মন্তব্য আমি শুনেছি, দুজনেই এটাকে আসলে এটার পক্ষে সমর্থন দিয়ে কথা বলছেন। একটু ভিন্ন একটি প্রসঙ্গে আপনাদের কথা শুনতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি সামনে স্থানীয় সরকার নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন। তিনি মেয়র নির্বাচনের কথা আমরা শুনেছি। সেই জায়গা থেকে আতিক মুজাহিদ, আপনার মন্তব্য আগে শুনে আপনি কিভাবে দেখছেন? না, এটা অনেকভাবে দেখা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে সিস্টেম আমরা শুনতেছিলাম যে আরপিও অনুযায়ী নিষিদ্ধ কারো যদি সংগঠনে থাকে এবং যদি কার্যক্রম নিষিদ্ধ থাকে এবং পদবি যদি তার থাকে, সেক্ষেত্রে তার ইলেকশন করার একটা ব্যারিয়ার থাকার কথা ছিল আর কি। তো সেটাকে শিথিল করা হয়েছে কিনা আমরা জানি না, সেই বিষয়ে আমরা আর ক্লিয়ার না। এবং আরও কিছু বিষয় আছে যেটা নির্বাচন কমিশনার এখনও ক্লিয়ার করে নাই, যে কারা ইলেকশন করতে পারবে, কারা ইলেকশন করতে পারবে না। তবে আমার মতামত হচ্ছে যে সামহাউ তার একটা ভিডিও আমরা আজকে সবার সারাদিন আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে উনি 4 আগস্টে আপনার জুলাই মাসে উনি বলতেছে যে এই আন্দোলন হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীর আন্দোলন, কি করতেছে না করতেছে এদেরকে দমন করার ব্যাপারে। তাহলে সামহাউ উনি ইনসাইট করতেছে এবং পুলিশকে ইনকারেজ করতেছে। এবং শামীম ওসমানকে আমরা পাশে দেখলাম যে ওনারা যে এই হত্যাযজ্ঞ ঘটার ক্ষেত্রে সবাই একমত, এবং আইবি রহমান এবং শামীম ওসমান, যেখানে ওনারা ভোটের মাঠে দুইজন বিপরীত চাচা ভাতিজি, সেক্ষেত্রে ওখানে দেখা যাচ্ছে যে উনি আন্দোলনের সময়, সেক্ষেত্রে আমাদের বিবেচনা করা উচিত যদি আইবি রহমান ইলেকশন করতে পারে তাহলে আওয়ামী লীগ ইলেকশন করা উচিত, সবার শেখ হাসিনা ইলেকশন করা উচিত, যে লজিক্যাল ফেলাসিতে যদি আমরা আসি। সেই জায়গা থেকে এটা কোনোভাবেই উচিত নয় যারা সরাসরি এরকম ক্রাইমিনাল সাথে জড়িত রয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের সাথে তার পদবিধারিত ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে নর্মালাইজ করার চেষ্টা করে, যেন উনি গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছে। তার মানে কি গভর্নমেন্ট তাকে এটাকে প্রাইস পোস্টিং করলো, গভর্নমেন্টের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন হয়েছে যে তুমি আওয়ামী লীগের হালটা ধরো, ডিস্টার্ব করো না, না কি আসলে এই জিনিসটা আমার কাছে, যদি উনি ইলেকশন করতে পারে তাহলে বুঝতে পারবে যে গভর্নমেন্টের সাথে তার এক ধরনের কোনো না কোনোভাবে তার একটা নেগোসিয়েশন হয়েছে। সরি, আপনার কথা শুনতে পাইনি। আপনি যে বললেন যে হালটা ধরো, ডিস্টার্ব করো না, এরকম কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, তিনি কি ডিস্টার্ব করছেন আসলে কারাগারে থেকে? আপনার বেসিক্যালি দেখেন আমরা কিন্তু এবং আওয়ামী লীগের সময়কে দেখেছি, বিএনপির যে আমাদের লাস্ট সময় বীর বিক্রম, যে আমাদের বিখ্যাত বিএনপি নেতা আমাদের ঝালকাঠি ছিল, উনি কিন্তু বের হয়ে শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে ইলেকশন করেছিল। খেয়াল করে দেখবেন কারাগারে অনেক কিছু নেগোসিয়েশন হয়, আমরা অনেক সময় শুনতে পাই। ঠিক দেখেন আইবি রহমানের এতগুলা মামলা এক এক করে সবগুলো জামিন হইল কিন্তু, এবং উনি এসে বের হয়ে প্রথম তারেক রহমানকে ধন্যবাদ দিল। এমন কি জিনিস যে ব্যক্তি আপনার যার যে গভর্নমেন্টের কারণে আসার কারণে আপনারা আন্দোলনের কারণে আপনার নেত্রী পালায় গেল, তা আপনি জেলখানায় থাকলেন, তাদেরকে এসে ধন্যবাদ দিচ্ছেন, ঘটনা কি? তাহলে ওনারা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, আমরা আইন পাশ করলাম, পার্লামেন্টের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ করলাম, তাহলে আবার ধন্যবাদ দিতে হয় কেন? তাহলে এমন কি হেতু আছে যে তারেক রহমান ধন্যবাদ, তারপরে ধন্যবাদ পাওয়ার জন্য এমন কিছু কাজ করেছেন তাকে ধন্যবাদ দিতে হবে? আমি আপনার কথা শুনতে পাই নাই।
বিভাগকে প্রভাবিত না করার কারণেও তো ধন্যবাদ দিতে পারেন। আমি মানে সেই প্রশ্ন কি বিচার কি কি আমার কি শুনে আপনাকে আমি আসবো আবার আপনার কাছে। মাসুদ কামাল, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি যে আতিক মুজাহিদ বললেন যে আইভি রহমান যদি নির্বাচন করতে পারেন তাহলে আসলে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। আপনি কি তাই মনে করেন? না, আইবির রহমান নির্বাচন করতে পারবেন কি পারবেন না, কোন নির্বাচন করবেন, এগুলি কোনো কিছুই তো এখনো নিশ্চিত নয়। কারণ স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো কোনো ঘোষণা এখনো আসেনি, সরকারের দিক থেকেও আসেনি, ইলেকশন কমিশনও কিছু বলেনি। কাজেই এটা তো আরো পরের কথা। যখন সেই নির্বাচনের ঘোষণা আসবে তখন কে নির্বাচন করতে পারবে, কে নির্বাচন করতে পারবে না, একজন লোককে আপনি কেন নির্বাচন করতে দিবেন না, সেগুলো নিয়ে তো আলোচনা চলতেই পারে। অনেক কিছুই তো হতে পারে, এর মধ্যে তো আমরা দেখতেছি যে অনেক কিছুই তো হচ্ছে। এদিন দেখলাম কি গোপালগঞ্জে নাকি কোথায়, ওখানে নাকি প্রচুর লোক বিএনপিতে জয়েন করতেছে। এগুলো তো হতেই পারে। আগামীতে পলিটিক্স কোন দিকে যাবে আমরা তো কেউ জানি না। যদি ইলেকশন যদি মনে করেন আজকে থেকে আরো মানে 1 বছর পরে হয় অথবা ডিসেম্বরে হয় ধরা যাক, এর মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে একটা মামলা করার আশা আছে। যদি ওই মামলা হয়, যদি ওই মামলায় যদি রায় হয় আওয়ামী লীগের পক্ষে, যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, তখন তো আর কোনো কিছু কোনো সমস্যা না। কি হবে আগামীকালকে এটা আমরা কেউ জানি না। আমরা খালি যে কথাটা বলতে চাই, আমি যেটা পার্সোনালি বলতে চাই যে আইবির রহমানকে তো ভাই, আইবির রহমান তো আকাশ থেকে উঠে আসে নাই। আইবির রহমানকে আমরা এই দেশে দেখছি, জানছি। উনি নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ছিলেন। উনি নারায়ণগঞ্জ আগে পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তারপরে উনি সিটি কর্পোরেশন যে 3বার ইলেকশন হয়েছে 3বারই উনি জিতছেন। নৌকা মার্কার বিরুদ্ধেও জিতছেন, নৌকা মার্কা প্রার্থীর বিরুদ্ধেও জিতছেন। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বলতে কিন্তু আইবির রহমানকে বোঝাতো না। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ বলতে বোঝাইতো ওই ওসমান পরিবারকে, এবং তাদের দাপটে আইবির রহমানই সবসময় কোন ঠাসা থাকতেন। আইবির রহমান নানাভাবে ওখানে মানে অত্যাচারিত হয়েছিলেন আমি বলবো আমি ওনাকে। তো এখন আইবির রহমান মুক্তি পেয়েছেন এবং ওনার নামে যে মামলাগুলি হয়েছে, যে 12টা মামলা আমি দেখলাম, তো 9টা হত্যা মামলা, 2টা হত্যা প্রচেষ্টা মামলা। আমি তো মনে করি ওনাকে এতদিন কেন জেলখানায় আটকে রাখা হয়েছিল, এটি যে একটা মানবতা বিরুদ্ধে অপরাধ বলে আমি মনে করি। ওনাকে আটকে রাখতে হবে, এই মামলা তো ভাই যে কেউ নামে যে কেউ দিতে পারে। একটা হত্যা মামলা 122 জন 23 জন নামে আসামি করছে। এখন এরা সবাই কেউ জামিন পাবে না ভাই। আপনি ধরা যাক, আপনি কথা ধরেন আপনি মামলাগুলি এখন অনেক, এই যে ইয়ের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল, আমাদের স্পিকার ছিল জাগে, তার বিরুদ্ধে প্রত্যেকটা মামলা দেখা গেলো যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। এখন উনি তো অ্যারেস্ট ছিলেন না। এখন এই মামলাগুলিতে যদি শেষ পর্যন্ত উনি অপরাধী না হন, তাহলে এই যে বিনা অপরাধী উনি এতগুলি মাস, এই 13 মাস জেল খাটলেন, এটার কি হবে? এর রেমেডি কে দিবে? এক একটা মামলা একাধিকবার জামিন হয়েছে, জেল গেট থেকে আবার শোনের দেখানো হয়েছে। কেন? এইগুলিতে প্রমাণ করা হয় যে আসলে বিচার বিভাগের বাইরেও একটা বিভাগ আছে পাওয়ারফুল। বিচার বিভাগ জামিন দেয় আর সরকার ওনাকে শোনের দেখে আবার আটক করে। তো এগুলি কেন? এগুলো অর্থটা কি? এগুলো অর্থ হলো আসলে সরকার যে স্বাধীন বিচার বিভাগের কথা বলে, সরকার যে আইনের শাসনের কথা বলে, আসলে সেটা নাই রে ভাই। এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও ছিল না, এই সরকারের আমলেও নাই। আমি এই জায়গাতে আপনার কাছে একটু আসতে চাই, মানে প্রশ্ন রাখতে চাই। আপনি যেটা বললেন যে সরকার যে আইনের শাসনের কথা বলে সেটা এখন নাই, আইনের শাসন এখনো নেই বলছেন আপনি মাসুদ কামাল। একটু সপক্ষে যুক্তি দেবেন যে কি কারণে? অবশ্যই দেবো, আমি যুক্তি দিচ্ছি। এখন উনি ধন্যবাদ দিয়েছেন, উনি ধন্যবাদ দিলে কিন্তু উনি যে ধন্যবাদ দিয়েছেন আমি এর মধ্যেও দেখি যে ওনার মধ্যে একটা ভীতি কাজ করছে যে আগে প্রতিবার এই ধন্যবাদ তো সরকারকে দেওয়ার কোনো কারণ নাই, কারণ ওনাকে তো সরকার মুক্তি দেয় নাই, ওনাকে মুক্তি দিয়েছে বিচার বিভাগ, আদালত। আদালত ওনাকে জামিন দিয়েছে 30 তারিখে, তারপরে 4 দিন লাগছে ওনার মুক্তি পাইতে। ধরলাম উনি আমি আমার ধারণা যে উনি এই 4 দিন যে ওনার বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা হয় নাই, উনি এই কারণে সরকারকে ধন্যবাদ দিয়েছেন। তার মানে ওনার মধ্যে ওই চিন্তাটা ছিল যে আমাকে আবার আটকায় দেয় কিনা। এখন এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে যখন কাজ করে তখন কিন্তু বোঝা যায়, আচ্ছা মানলাম এই সরকার আমাদের আছে, তো এই সরকার দায়িত্বে আসতে 4 মাস, তাহলে ওনার মধ্যে এই 4 মাসের মধ্যে ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছে, আরেকটা মামলা তাকে সোনের দেখানো হয়েছে কেন? তো এইগুলি বলে লাভ নেই রে ভাই, অনেক মামলা এখনো রয়ে গেছে, এগুলো কি হচ্ছে না। আমি জানি না পাচ্ছেন কিনা আপনার কথা, আমার দিক থেকে আমি কি শুনতে সমস্যা হচ্ছে। মাসুদ কামাল আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আমি শেষ করে দিতে হবে আমাদের অনুষ্ঠান, একেবারে সময় নেই। আতিক মুজাহিদ, আমি আপনার কাছে
বরং আসি। এবং যে কথাটি আসলে এখানে মাসুদ কামাল বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া খুবই জরুরি, তিনি বলছেন আগেও ছিল না, অন্তর্ভুক্ত সরকারের সময় ছিল না, এখনো ছিল নেই, তিনি এই কথাটি বলছেন। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হলে যার বিরুদ্ধে যে রকম বিচার হওয়া উচিত, যদি তিনি আসলে জামিনে মুক্তি পান, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আপনার যে অভিযোগটা আছে এবং আপনাদের যে দাবি আছে রাজনীতি করতে পারবেন, এবং সেক্ষেত্রে যদি কোর্ট যদি মনে করে যে আওয়ামী লীগের যারা আছেন যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, তারা তো আসলে এমনিতেই তারা রাজনীতিতে থাকতে পারবেন, দল হিসেবে যদি কখনো এরকম রায় সামনে আসে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আমরা এখনই জানি না সেই সময়টা সামনে 1 বছর পর 2 বছর পর সেটা যদি হয়, তখন সেটাকে আপনি কিভাবে দেখবেন আমাকে বোঝায়। একটা হলো কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা একটা আইন হয়েছে, আমরা দেখেছি 9 সালের আইনটা রেকটিফাই করে আমরা এখানে পাশ করেছি, সবাই একদম পুরো মেজরিটি গভর্নমেন্ট এবং বিরোধী দল সবাই মিলে এটা করেছে। তো সেক্ষেত্রে তো কোনো কথা নাই, এটা তো নিষিদ্ধ আছে। এখন নিষিদ্ধ পরবর্তীতে কিন্তু আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত যাদের মামলা আছে, ইন্ডিভিজুয়াল কোনো ক্রাইমের জন্য ওনার নামে হত্যা মামলা আছে, ওই অঞ্চলে নারায়ণগঞ্জে যারা মারা গেছে তাদের কোনো না কোনোভাবে হায়ারার্কিক্যালি, আপনি একটা বলতে পারেন যে শেখ হাসিনা তো নিজে ডিরেক্টলি মারে নাই, উনি তো অর্ডার করেছে, তো ওনার দোষ কি? আইবি রহমান তো কোনো কিছুই মারে নাই, কিন্তু ওনার অনুসারীরাই তো এখানে আক্রমণ করেছে, ওনার অনুসারীরা পুলিশের সহযোগিতা মিলেই তারা তো কাজটা করেছে, তাই না? এক শ্রেণী অতি উগ্র পুলিশ ছিল, যারা ছাত্রলীগের পুলিশ ছিল, আপনার মনে করেন যে ছাত্রলীগের লোকজন হেলমেট বাহিনী ছিল, তাহলে আপনি একটি এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি তাকে খুবই একটা ক্লিন শেপ দিয়ে দিলেন, জাস্টিস দিয়ে দিলেন। না, এখন জাস্টিস সিস্টেম খুবই খারাপ। কারণটা হচ্ছে যে আমরা ওই সময় বিএনপির সময় তো 2.5-3 লক্ষ 4 লক্ষ করে মামলা দেখেছি, শত ওনারা তো বলে যে 20,000 নাকি অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের। আমরা তো 17 বছরে তো কয়েক লক্ষই আমরা শুধু শুনলাম মামলায় হয়েছে, অ্যারেস্ট তো আমরা বিএনপি জামাতের তো কথাই বললাম না, বিরোধী দলের গোষ্ঠী সেটা, তো সেখানে তো জাস্টিস মানে অনেক হাই ছিল। এটা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আমরা বরং কনসার্নিং বিষয় হলো যে মামলাগুলো জামিনযোগ্য কি জামিনযোগ্য না, সেটা কিন্তু অনেকগুলো প্রসিডিউরাল ইস্যু আছে, বিচারিক বিষয়গুলো আছে, সেগুলো দেখে যেগুলো জামিনযোগ্য জামিন সেটার বিষয় ভিন্ন বিষয়। কিন্তু আমরা ইউজুয়ালি যেটা চাই যে আমরা নর্মালি আগে যেটা দেখতাম যে বেরিয়ে মানে যেগুলো মামলায় দীর্ঘদিন ধরে বিএনপির লোকটা জেল খেটেছে, সেখানে এখন দেখা যাচ্ছে যে না, অল্প দিনে 2 মাস 3 মাস 4 মাসেই কিন্তু বের হয়ে আসতেছে অনেকে দেখা যাচ্ছে। তার মানে অন্য কোনো ইস্যু আছে কিনা যেটা জাস্টিস সিস্টেমের বাইরেও যদি কেউ করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্স, ইন্টারনাল নেগোসিয়েশন, সব জায়গায় অলমোস্ট সব ছাত্রলীগ নেতারাই আমরা মুক্তি পাচ্ছি। এবং যারা আমার এলাকার কথাই যদি বলেন, অনেক জায়গায় আমরা দেখেছি তারা হচ্ছে যে ইজিলি জামিন পেয়ে যাচ্ছে, এগুলো জামিনযোগ্য না এরকম মামলায়ও। ওকে, আতিক মুজাহিদ, আপনার যে অভিযোগ করছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমি ভবিষ্যতে আবারও আলোচনা করার শোনার চেষ্টা করবো। আজ সরকারি দলের নেই আমাদের সাথে, সুতরাং এই অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে জবাব আমরা জানতে পারলাম না। তবে এরকম অভিযোগ আসলে আমরা শুনেছি যে আগেও জামাতের সাথে এনসিপির সাথে আমাদের নেতাদের এক ধরনের যোগাযোগ আছে, সমঝোতার চেষ্টা আছে তাদের ভোটের জন্য, সেই আলোচনাটা আগে ছিল। আপনি এখন যে কথাটা বলছেন আমরা আসলে জানার চেষ্টা করবো যে এরকম জয়েনিং করলো 1200 গোপালগঞ্জে, মানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে, এখন আপনি বলতেছেন যোগাযোগ এনসিপির সাথে, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? জয়েনিং পুরো পাবলিক প্রোগ্রাম এবং গোপালগঞ্জের মতো জায়গা যেখানে আওয়ামী লীগের ঘাঁটি একদম সবাই বলে, তো বিষয়টা তো উল্টা দেখা যাচ্ছে। তাহলে বাংলাদেশের সিকিউরিটি ফেইলিওর বলতে হবে, এটা আমাদের জন্য ডেঞ্জারাস থিং যে পার্শ্ববর্তী দেশ থেকে অভিযোগ করতেছে যে কে মারছে কিভাবে মারছে তারা জানে। তাহলে আমাদের দেশের যারা সিকিউরিটি ইন্টেলিজেন্স সংস্থা আছে, আপনার ডিজিএফআই, এনএসআই, তারা সব কিছু কিন্তু তারা তাহলে তাদের আর এটা চলে গেল নাকি তারা এটার সাথে ইনগেজিং আছে? কারণটা হচ্ছে এমন জিনিস বাংলাদেশে ঘটে না যে তাদের আন্ডারে নাই। এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী চিঠিও কিন্তু এত দ্রুত পাবলিশ হয়ে গেল ওনার নোট থেকে, তার মানে কেউ না কেউ এখানে ইন্টেলিজেন্সের তো এখানে একটা ইস্যু আছে। তো তার মানে সবকিছু আমাদের চেক নকদর্পণে থাকে, কিন্তু হাদি হত্যা একটা প্রকাশ্য দিবলকে হত্যা করা হলো, সে বাংলাদেশ থেকে পার হয়ে গেল, কিভাবে গেল, কোথায় গেল আমরা কিন্তু জানলাম সোশ্যাল মিডিয়াতে। তাহলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তো আমাদের তার চেয়ে বেশি এক্সপার্টিস, তারা জানে কেমনি কি মুভ করে। এটা হচ্ছে তাহলে আমাদের সিকিউরিটির জন্য কনসার্ন। আপনাকে মেরে দিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে, ইন্ডিয়াতে থাকবে, তার মানে এখানে আমাদের কিছু হবে না, আমাদের ইন্টেলিজেন্স ফেইলিওর হবে। তাহলে যে আমরা রাষ্ট্রপ্রধানকে মেরে দিতে পারে যে কোনো সময়, তাহলে আমাদের জন্য এটা কিন্তু একটা কনসার্নিং এর কারণ যে আমাদেরকে কেউ নিরাপদ না, কোনো একটা বিগ শক্তি যা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে। এটা কিন্তু আমাদের যদি স্টেট হিসেবে আমাদেরকে ফেইলিওর দেখা হবে। 2 নম্বর যেটা বিষয় হলো, হাদির পলিটিক্সটা কাদের জন্য সমস্যা ছিল? আমি যদি বলি হাদি যে পলিটিক্স বাংলাদেশের
উচ্চ গৌরবে বলতো উনি বিএনপির, আপনি জিয়াউর রহমানের যে স্টাইলের পলিটিশিয়ান এই কথাটাই বেশি সে বলতো। জিয়াউর রহমান এইরকম বাংলাদেশ চেয়েছেন, একটা আত্মমর্যাদাশীল মুসলিম আইডেন্টিটি থাকবে, একটা কাইন্ড অফ সে একটা আধিপত্য বিরোধী রাজনীতির কথাবার্তা বলতো। তাহলে এই রাজনীতি করতে গিয়ে এস্টাবলিশমেন্ট যারা অনুগতশীল চায়, যারা কলোনাইজ মেন্টালিটি মানুষ চায়, যাদের পারপাস সার্ভ করার কথা বলে, এরা যারা আছে, যাদের সমস্যা হয়, তাদের অবশ্যই এটার ব্যাকি এন্ডে আছে। তাহলে ইন্ডিয়া এটার সাথে এমন কি আছে যে ইন্ডিয়ার হাদির সাথে তারা, তাহলে হাদির যে রাজনৈতিক কালচার বা বাংলাদেশের নিজস্ব কালচারে দাঁড়ানোর যে মানসিকতা, তাহলে এইটা তাদেরকে চ্যালেঞ্জ করতেছে কালচারালি। হাদির যে কালচারাল, সেটা এমন একটা ছোট ব্যক্তি, 30 বছর 32 বছর একটা ছেলে, তার অল্প কিছুদিনের মধ্যে তার এমন কি ন্যারেটিভ যে তাকে হিট করতে হবে। তার মানে এটার পিছনে একটা মাস্টার হিট আছে যে এই ছেলে দাঁড়িয়ে গেলে একটা ইনস্টিটিউট হয়ে যাবে। এবং আলটিমেটলি হাদির ফিলোসফিটা তাদের জন্য ক্ষতিগ্রস্ত ছিল। সাধারণ মানুষ বাংলাদেশ যেটা চায় সেটা সে হাদি বলেছিল। 3 নম্বর যেটা হলো, এটা বাংলাদেশের জন্য আরেকটা বড় ইস্যু হলো যে বাংলাদেশে এখনো বাইরের শক্তির যে একটা আধিপত্য আছে সেটা আবার প্রুভ করলো যে এখানে বাংলাদেশে ইলেকশনে আগে আধিপত্য আসতো যে কে ইলেকশনে কিভাবে হবে, তাহলে বাংলাদেশে কে থাকবে কে থাকবে না, কিভাবে কে চলবে, সেটা বাহির থেকে এখনো নির্ধারণ করা হয়। এইরকম একটা মানুষের পার্সপেক্টিভ আসলো। তো ওভারঅলি যদি বলি, তারপরে আপনি যেটা বললেন যে ওখানে কিন্তু যে চিরকুটটার কথা বলেন হাদির ভাইয়ের, উনি 3 জনকেই কিন্তু এক বললেন। প্রথম বলছে যে ইন্ট্রিম এবং বিএনপির কিছু মন্ত্রী জড়িত আছে। পরে উনি কিছুক্ষণ, উনি প্রথম 6 ঘন্টা আগে দিয়েছেন, 6 ঘন্টা পরে উনি 4 ঘন্টা পরে দিয়েছেন যে জামাত ইসলামের পিএস এর কথা বলছেন, আমির সাহেবের পিএস এর কথা বলছেন। এই তো তার উনি এমন কোনো পাকপক্ষক নাই, উনি সবাইকে ইনগেজ করার চেষ্টা করেন। জামাত ইসলামের ব্যাপারে বলছে যে ওনাদেরকে একাধিকবার প্রেশার দিয়েছে উইথড্র করার জন্য, হয়তো ওখানে ওনাদের কোনো ক্যান্ডিডেট বসাবে এই জন্য। আর উনি এন্ট্রিম এবং বিএনপিকে স্পেসিফিক্যালি বলছে যে তারা এটার সাথে হয়তো কিছু লোক জড়িত আছে, তার এটা একটা পার্সপেক্টিভ। হুয়েভার ইট ইজ, যেমন আমার সাগরুনির ঘটনা দেখলাম যে কোনো ধরনের চেঞ্জ আসে না, মানে দীর্ঘদিন খালি পিছায় যায় ইনভেস্টিগেশন। আমার বিশ্বাস এটাকে যদি পিওরলি এটা ইনভেস্টিগেশন করা হয় একটা বোর্ড করে সুন্দর করে, তাহলে আমরা একুরেটলি বুঝতে পারবো যে এখানে আসলে কে জড়িত না। এটা আমাদের জন্য খুবই জরুরি এই বিচারটা হওয়ার জন্য। আদারওয়াইজ বাংলাদেশকে আমরা এরকম একটা করে ঘটনা ঘটবে, হারিয়ে যাব, আমাদেরকে মেরে ফেলতে পারে, এটা কোনো বিচার হবে না, এটা বাংলাদেশ হতে পারে না। তাহলে বাংলাদেশ আসলে রাষ্ট্র হিসেবে কোনো দাঁড়িয়ে যাবে না। আপনি বললেন যে হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু এভাবে কথা অনেকেই বলেছে। সেই জায়গা থেকে আমরা যদি কট্টর মন্তব্যের কথা বলি, সেটাও কিন্তু আমরা কয়েকজন নেতার পার্শ্ববর্তী নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সে কথাগুলো কিন্তু সেখানেও এসেছে। তাহলে শুধু হাদি কেন এখানে টার্গেট হলো? হ্যাঁ, হাদি এক্সেপশনাল এই কারণে, হাদি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে অ্যালাইনমেন্ট ছিল না। সে একটা নিজে একটা ছোট অর্গানাইজেশন করে, আপনি জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী, কারণ আপনারা দেখবেন এই জুলাইটাকে বিতর্কিত করার জন্য নানাভাবে কিন্তু প্রোপাগান্ডা চালানো হয়। কিন্তু খেয়াল করেন, জুলাই একটা ফিলসফি দাঁড় করাইছে বাংলাদেশে, এটাকে আমি আবার কাউন্টার 71 এইটা আমি বিতর্কে যাব না। জুলাই বাংলাদেশের মানুষকে চেয়েছে যে একটা স্বাধীন আজাদির মতো বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে, কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলতে যারা দিতে চায় না, এইটা তো হাদির একটা ভয়েসটা বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াচ্ছিল যে বাংলাদেশের মানে ম্যাক্সিমাম মানুষ যারা হাদির পরবর্তী বক্তব্য শুনে সবাই ফ্যান হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ তো এরকমই চায় যে স্বতন্ত্রভাবে চলবো, আমাদের নিজস্ব কালচার, নিজস্ব রাজনীতি, আমাদের নিজস্ব অর্থনীতি, নিজস্ব সব কিছু থাকবে। এইটা তো এক শ্রেণী যারা তো আছে, যারা বাংলাদেশে এজেন্টশিপ ডিলারশিপ নিছে, তারা রাজনীতি করে মূলত ডিলারশিপের মতো করে। যেমন আমরা মনে করি রংপুর বিভাগের ডিলারশিপ আমি নিলাম, আমি আপনার কোম্পানির জিনিস এখানে বিক্রি করবো, এরকম একটা জিনিস। বাংলাদেশে পলিটিক্স বা বাংলাদেশে সে বিজনেস করে, বাংলাদেশে কোনো এজেন্সিতে আছে, সে মূলত আর একটা দেশের কি করতে চায়, ওই ডিলারশিপ বাস্তবায়ন করতে চায়। এই ডিলারশিপের জন্য বাধা কারা, তাদেরকে তার কথাবার্তা যদি বাধা হয় তাকে তো সরাইতে হবে। এইটার কারণেই মূলত ওই আধিপত্যবাদ। সুতরাং হাদি একটা শুধু হাদি না, হাদি একটা বেসিক্যালি তার একটা ফিলসফি যেটাকে রিইনভিগরেট করছে সমাজের সারফেস, যেটা বাংলাদেশের মানুষের, বাঙালি মুসলমানের যদি বলেন বা এই অঞ্চলের মানুষের একটা ধারণ করেছে। এই ধারণটা স্বতন্ত্র যেন কালচার না দাঁড়ায় বাংলাদেশে, অন্য একটা দেশে আরোপিত কালচার যেন আপনার কালচার হয়ে যায়। মানে আপনি বাঙালি মুসলমান মহিলা, আপনি শাড়িও পরবেন, আপনি আজানও দিবেন, আপনি গানও গাবেন, যে একটা বাংলা মুসলমানের যে অবস্থা, এইটা বাদ দিয়ে আপনাকে আরোপিত একটা ফিলসফি দেওয়া হবে, সেটার বিরুদ্ধেই কিন্তু হাদির কথাটা ছিল। এইটাই মূলত বেসিক্যালি কালচারাল হিট আর কি।